আছে, তাহলে আমরা একটু চতুর্থ চ্যাপ্টারে একটু আবার একটু ফোকাস করি। চতুর্থ চ্যাপ্টারে আলোচনা করতেছিলাম তোমার এইচটিটিপি, কি কয়, সরি, এইচটিটিপি নয়, মানে আমরা আছে এইচটিএমএল নিয়ে একটু আলোচনা শুরু করব। তার আগে একটু ওয়েবসাইটের টুকটাক বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আর কি, মানে ওয়েব ডিজাইনিং নিয়ে আর কি, যে বিষয়গুলো আলোচনা করতেছিলাম। এখন ওয়েব পেজের উপাদানগুলো সেদিন পড়ছিলাম। সার্ভার, চতুর্থ চ্যাপ্টারের মধ্যে আমরা একটা সার্ভার, তো সার্ভার, সার্ভার বিষয়টা কি? সার্ভার বিষয়টা হচ্ছে ধরো এক ধরনের কম্পিউটার যে সার্ভ করে, আমরা তো সেদিন এটা বলছিলাম। ক্লায়েন্ট, মানে ধরো যে একটা কম্পিউটার, মানে সার্ভার, সার্ভার কথা, হ্যাঁ কথা বলো, সমস্যা নেই, কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন আছে? স্ক্রিন দেখা যাচ্ছে না? আচ্ছা, একটু কথা বলতে হবে। স্ক্রিন যদি দেখা না যায় তাহলে বলতে হবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, সার্ভারের কথা বললাম। সার্ভার এক ধরনের একটা কম্পিউটার, ধরো যে এই কম্পিউটার থেকে কি করতেছে, আমি ডেটা কাউকে দিচ্ছি, মানে সার্ভ করতেছি, সো এই কম্পিউটারটাকে আমরা সার্ভার কম্পিউটার বলতে পারি। আরেকটা হচ্ছে তোমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে ধরো যে এই কম্পিউটার থেকে, এই যে ধরো যে এরকম বিভিন্ন কম্পিউটার টিপ আছে, ডেটা পাচ্ছে বা ডেটা ব্যবহার করতেছে এই সার্ভার কম্পিউটার থেকে, যারা কি করতেছে ডেটা ব্যবহার করছে, তাদেরকে আমরা কি বলতে পারি? ক্লায়েন্ট বলতে পারি। সো মোটামুটি গত দিনে এগুলো আমরা টুকটাক আলোচনা করেছিলাম। আজকে দু একটা আরেকটা টপিক আলোচনা করি, তার মধ্যে একটা আইএসপি। আইএসপির পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে যেই যারা কি করতেছে এই ইন্টারনেট সার্ভিস দিচ্ছে বা প্রোভাইড করতেছে, তাদেরকে আমরা আইএসপি বলতেছি। বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে। ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার জিনিসটা কি? আমরা ধরো যে সার্চ ইঞ্জিনে গিয়ে, সার্চ ইঞ্জিনের মাধ্যমে কি করি, আমরা কোনো কিছু ডেটা সার্চ করে থাকি, কিন্তু যেটা, যেই ডিভাইসটা, সরি যেই ডিভাইস বলতেছি, যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা বা যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা কি করি ওই ডেটাকে খুঁজে পাওয়ার জন্য যেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি, সেটাকে আমরা কি বলতেছি? ওয়েব ব্রাউজার। যেমন আমরা মজিলা, গুগল ক্রোম যেগুলো বলতেছি, অর্থাৎ আমরা এই যে ট্রিপল ডব্লিউ ব্যবহার করে, ট্রিপল ডব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব রিসোর্স থেকে আমরা তথ্য খুঁজে বের করতেছি, যে একটা সফটওয়্যারের মাধ্যমে, বা সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো সেই সফটওয়্যারটাকে বলা হচ্ছে তোমার ওয়েব ব্রাউজার। মানে আমরা যেমন গুগল ক্রোমে গিয়ে আমরা কি করি, ধরো যে www.facebook.com লিখলাম, লেখার পরে সার্চ ইঞ্জিন থেকে আমাকে, মানে গুগল থেকে বা বিভিন্ন সার্চ ইঞ্জিনের থ্রুতে, যেহেতু আমাদের গুগলটা সবচেয়ে মোটামুটি সবচেয়ে বড় হচ্ছে সার্চ ইঞ্জিন, সো সেই ক্ষেত্রে সেখান থেকে আমাকে গুগলের থ্রুতে আমাকে বিভিন্ন ইনফরমেশন আমাকে শো করতেছে। কিন্তু আমরা সার্চটা করতেছি কার মাধ্যমে? ওয়েব ব্রাউজারের মাধ্যমে। এই জন্য আমরা এই ওয়েব ব্রাউজার কোনগুলো হতে পারে, গুগল ক্রোম হতে পারে, তারপরে তোমার এই মাইক্রোসফট এজ হতে পারে, মজিলা ফায়ারফক্স হতে পারে, তারপর মোবাইলে অনেকেই কি কি যেন ব্যবহার করে আর কি। যাই হোক, এছাড়া তাহলে সার্চ ইঞ্জিন কি? এই যে আমরা গুগল, ইয়াহু, এরকম বেশ কিছু সার্চ ইঞ্জিন রয়েছে, যে যে কোনো তথ্য, মানে ইন্টারনেটের অনেক অনেক সার্ভার থেকে সহজে তথ্য খুঁজে বের করার যে টুল বা যে মাধ্যম, সেটাকে আমরা সার্চ ইঞ্জিন বলতে পারি। বহুলভাবে ব্যবহৃত যেটা সার্চ ইঞ্জিন, তার মধ্যে হচ্ছে একটা গুগল, এছাড়া ইয়াহু আছে। আর বিশ্ববিখ্যাত যেহেতু সার্চ ইঞ্জিন গুগল, এটার জনক হলো তোমার ল্যারি পেজ বা সার্জি ব্রেন। তো আর বাংলাদেশের ক্ষেত্রে প্রথম সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা। আচ্ছা, গতদিন আমরা ডোমেইন নেমের আলোচনা করেছি, তারপর ইউআরএল নিয়ে আলোচনা করেছি। সো তোমাদেরকে বলছি আইপি অ্যাড্রেস এবং ইউআরএল এর মধ্যে পার্থক্য, তারপরে তোমার আইপি অ্যাড্রেস ডোমেইন নেমের মধ্যে পার্থক্য, এগুলো বলতে চাই, বলেছিলাম। আজকে তোমার আরেকটা বিষয় একটু দেখবো। আমরা যে ওয়েবসাইটের আলোচনা করেছিলাম, ওয়েবসাইটের আলোচনা, ধরো ওয়েবসাইট, ওয়েবসাইট জিনিস, ওয়েবসাইট তো বললামই, ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টি, ওয়েব পেজের সমষ্টি। এখন এটা হচ্ছে কি হতে পারে, গঠনের উপর ভিত্তি করে, গঠনের উপর ভিত্তি করে ওয়েবসাইট আমার দুই ধরনের হতে পারে।
ওয়েবসাইট কয় ধরনের হতে পারে? ২ ধরনের। একটা তোমার বললাম স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে তোমার স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা তোমার ডায়নামিক ওয়েবসাইট। ডায়নামিক ওয়েবসাইট। সো স্ট্যাটিক ওয়েবসাইট জিনিসটা কি? ধরো আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি, যে ওয়েবসাইটে এরকম আমি ধরো এখানে কথা বললাম নওগাঁ জেলা সম্পর্কে, G1, ধরো নওগাঁ জেলা সম্পর্কে আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখছি। এই ইনফরমেশন গুলো, তথ্য আমি যখন ওই ওয়েবসাইটটা ভিজিট করব, সেখানে নওগাঁ জেলার ইনফরমেশন গুলো আমরা পাবো। হ্যাঁ, বুঝিনি। স্ক্রিনটা অফ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমি একটু ইয়ে করার চেষ্টা করতেছি, দেখি। স্ক্রিন তো আমার এখানে শো করতেছে, আবার একটু দেখতেছি দাঁড়াও। দেখো তো দেখা যাচ্ছে কিনা। তোমার ওখানে মনে হয় তাহলে কোনো প্রবলেম হচ্ছে, হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, আমরা একটু হয়তো ওয়েট করলে পেয়ে যাবো হয়তো বা। সো স্ট্যাটিক ওয়েবসাইট একটু আমি আলোচনা করি সেটা। হয়তো কিছু সময় ওয়েট করলে, নেটের সমস্যা না হলে হয়তো পেয়ে যাওয়ার কথা। তো আমার এখানে তো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমি ওয়েবসাইটের আলোচনা করতেছি। এখন দেখা যাচ্ছে? আচ্ছা। সো স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইটের কথা বললাম। সো এই যে এখানে আমি দেখাচ্ছি, ধরো যে একটা ওয়েবসাইট আমি তৈরি করছি। তো যেখানে নওগাঁ জেলা সম্পর্কে বা ধরো কিছু একটা ইনফরমেশন আমি লিখে রাখছি। তো এটা আমিও যদি সার্চ করি, তুমিও নওগাঁ জেলা সম্পর্কে দেখতে পারবা। তুমিও যদি সার্চ করো, তুমিও ই করবা, আমি যদি সার্চ করি আমিও দেখতে পারবো। আরেকজনও যদি সার্চ করে, সে নওগাঁ জেলার ইনফরমেশন সম্পর্কেই সে দেখতে পারবে। তো দেখা যাচ্ছে যে এটা কি হচ্ছে না, কোনো তথ্য আগে থেকে আমার তৈরি কিছু তথ্য দেয়া থাকে সেটাকেই প্রদর্শন করতেছে। তো এই ক্ষেত্রে তোমার মানে আমি যখন ওয়েবসাইটটাকে কি করি, সার্চ করি, যখন লোড হওয়ার ফলে স্ট্যাটিক ওয়েবসাইটের ডেটার মান, মানে এই যে ভিতরে যে ইনফরমেশন গুলো আছে বা ডেটা, ওয়েব পেজ লোডিং বা চালু করার পর কোনো কিছু পরিবর্তন করা যায় না। মনে করো আমি যে সার্চ করছি, ওটা যখন আমার সামনে মানে আসতেছে, লোড হচ্ছে, তখন কিন্তু কোনো ডেটা পরিবর্তন করা যাবে না। আর সাধারণত তোমরা এই যে এইচটিএমএল এর কথা বললি না, এইচটিএমএল বা এইচটিএমএল ইউজ করে কি করা হয়, এই যে স্ট্যাটিক ওয়েবসাইট গুলো তৈরি করা হয়। তো এগুলোর সুবিধা অসুবিধা আছে। দ্রুত লোডিং হয়, তারপরে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, কোনো ধরনের ডেটাবেজের সংযোগ থাকে না। তো এটা হচ্ছে স্ট্যাটিক। এখন আমরা যদি ডায়নামিক ওয়েবসাইটের কথা বলি, তো যে সকল ওয়েব পেজে আপডেট তথ্য প্রদান করে, অর্থাৎ পরিবর্তিত তথ্য প্রদর্শন করে, সেই সকল ওয়েব পেজকে ডায়নামিক ওয়েব পেজ বলতে পারি। আর ডায়নামিক ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায়। ধরো আমার একটা কি আছে, রেজাল্ট প্রসেসিং সিস্টেম রিলেটেড একটা ওয়েবসাইট আছে। তো ধরো আমি কি করলাম, এখানে এই বাংলার মান, ধরো যে বাংলা, আমি যদি বাংলার মান 40 দেই, ইংলিশের মান যদি 50 দেই, হ্যাঁ, ধরো যে আমার এই দুইটার যোগফল, আমি ধরো যে আমার দিচ্ছি, এখানে দেখাচ্ছে রেজাল্ট দেখাচ্ছে 90। আবার চাইলে কি করতে পারি, বাংলার মান আমি 50 দিলে, ইংলিশের মান যদি 50, তাহলে আমাকে দেখাচ্ছে আবার কি 100। অর্থাৎ ধরো যে ইনফরমেশন আমি ডেটা আমি চেঞ্জ করতে পারছি। অর্থাৎ আমার রান করা অবস্থায় ধরো যে আমি ইনপুট দিচ্ছি এখানে, যে বাংলাতে কত পাইছো, ইংলিশে কত পাইছো, টোটালি সে আমার 90 দেখাচ্ছে বা টোটালি 100 দেখাচ্ছে। অর্থাৎ কোন একটা ইনফরমেশন বা কোন একটা ডকুমেন্ট এর তথ্য পরিবর্তন করে, তথ্য আপডেট করে সেই পেজে দেখানো যায়। এটাকে আমরা ডায়নামিক ওয়েবসাইট বলতে পারি। ধরো রান টাইম করার সময়, ধরো যে আমি আমার এটাতে ডেটাবেজের সংযোগ আছে, যেমন স্টুডেন্টের ইনফরমেশন, স্টুডেন্টের রোল, তারপরে বিভিন্ন সাবজেক্টের নাম, এই ধরনের বেশ কিছু, ধরো স্টুডেন্ট রিলেটেড যদি অনেক কিছু বলি, তো এইগুলো আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখাতে পারবো, ডায়নামিক ওয়েবসাইটের মাধ্যমে সেটা শো করতে পারবো বা দেখাতে পারবো। আচ্ছা, এগুলোর তোমার ইয়ে আছে, তোমার বিভিন্ন উদাহরণ আছে, দেখার চেষ্টা করবা। তো আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, আমি ইনশাল্লাহ শুরু করছি কিছু সময় পরে।
أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. আচ্ছা, শেষ হয়েছে। আচ্ছা, এখন আমরা একটু করি। আমরা তো উপর ভিত্তি করে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের কথা বললাম। এখন হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার লোকাল ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে তোমার রিমোট ওয়েবসাইট। তো লোকাল ওয়েবসাইট কি? সাধারণত ধরো যে নিজস্ব কম্পিউটার থেকে ভিজিট করা যায়। আর রিমোট ওয়েবসাইটে যেকোনো কম্পিউটার বা তোমার ডিভাইস থেকে ভিজিট করা যায়। অর্থাৎ ধরো যে আমি একটা ওয়েবসাইট তৈরি করছি, তো যার ইনফরমেশন গুলো আমার কি আছে, পিসিতে আছে। তো সেক্ষেত্রে আমার ইন্টারনেটের প্রয়োজন হচ্ছে না। মানে আমি ওই কয়েক কিছু ওয়েব পেজ তৈরি করে আমি একটা ওয়েবসাইট দাঁড় করাইছি, যেগুলোর ডেটা গুলো আমার কম্পিউটারটাই সার্ভার হিসাবে, ডেটাগুলো আমার কম্পিউটারে সার্ভার, মানে আমার কম্পিউটার আছে যেটা সার্ভার হিসাবে ব্যবহার হচ্ছে বা সার্ভার হিসেবে সংরক্ষণ হচ্ছে। তো বিভিন্ন ধরনের ওই তোমার সোর্স পাথ ব্যবহার করে সেগুলোকে আমরা সহজেই ইনফরমেশন গুলোকে পেয়ে যেতে পারি। তো এই ধরনের ওয়েব পেজ ব্যবহার করার জন্য কিন্তু ইন্টারনেটের প্রয়োজন হয় না। আর রিমোট ওয়েব পেজের কথা যদি বলি, ওয়েবসাইটের কথা বলি, দূরবর্তী বা যেকোনো কম্পিউটার থেকে বা যেকোনো ডিভাইস থেকে যে ওয়েবসাইট গুলোকে অ্যাক্সেস করা যায়, সেগুলোকেই তোমার আমরা রিমোট ওয়েবসাইট বলি। তো আর এক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে, ইন্টারনেট সংযোগের প্রয়োজন হচ্ছে। আর এই ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইটের ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস, মানে যে রিমোটের ক্ষেত্রে তোমার ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। অ্যাড্রেস ওয়েব অ্যাড্রেস যেটাকে ওই যে আমরা বললাম ইউআরএল। মনে করো যে যেমন ফেসবুক.com এটা ইউআরএল, তাই না? এবং এটা ওয়েব অ্যাড্রেস। তো এই যে ফেসবুকের সার্ভারতে আমি হচ্ছে আমার কম্পিউটার থেকেও যেমন এটা সার্চ করতে পারি, তোমার কম্পিউটার থেকে তুমি এটা সার্চ করতে পারবে, আরেকজনের কম্পিউটার থেকে এটা কিন্তু সার্চ করতে পারবে। এবং এক্ষেত্রে কি লাগবে, ইন্টারনেটের ব্যবহারের প্রয়োজন হবে। আর ধরো যে আমি সাপোজ এই লোকাল ওয়েবসাইটের উদাহরণ যদি দিই, ধরো আমি আমি হচ্ছে ময়নুল, আমার কম্পিউটারে ধরো যে আমি আমার একটা ইনফরমেশন নিয়ে, আমার বায়োডাটা নিয়ে একটা করলাম, একটা ওয়েবসাইট তৈরি করলাম। ধরো সেই ডেটাগুলো আমি আমার কোনো একটা ড্রাইভের মধ্যে রাখছি, কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখছি, তারপরে ধরো কোনো একটা ফাইলের মধ্যে রাখছি। তো এরকম বিভিন্ন এই ধরে ধরে যে একটা পথ তৈরি, একটা রাস্তা তৈরি হচ্ছে। আমি যদি ওই ওই পথটা হিসাব করে, মানে ওই পথটা ধরে আমি যদি সার্চ করি, তাহলে আমার বায়োডাটাটা এখানে পাওয়া যাবে বা আমার ইনফরমেশন পাওয়া যাবে। কিন্তু সেটা কিন্তু আমার পিসি থেকেই, মানে আমার নিজের পিসি থেকে কিন্তু সেটা আমি দেখতে পাবো।
অন্য কেউ কিন্তু সেটা দেখতে পারবে না। আর এই ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার না, মানে ইন্টারনেটের প্রয়োজন নেই। ইন্টারনেট ছাড়াই কি হবে, আমি এই যে আমার ডাটাটা আমার কম্পিউটার থেকে সেটা দেখতে পারবো। সো স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য তোমরা দেখবা, রিমোট ওয়েবসাইট এবং লোকাল ওয়েবসাইট নিয়ে আলোচনা একটু দেখার চেষ্টা করবো। এখন হচ্ছে ওয়েবসাইটের কাঠামো, আমরা যদি ওয়েবসাইটের কাঠামোর দিকে একটু আলোচনা করার চেষ্টা করি। ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে যখন আমরা একটা ওয়েবসাইট যখন সার্চ করি তখন একটা ওয়েব পেজ আসে, তাই না? বিভিন্ন রকম ওয়েব পেজ পাওয়া যায়। সো এই যে ওয়েব পেজের আবার কি আছে, কয়েকটা তোমার ভাগ আছে বা তিনটে অংশ আছে। কি কি? একটা তোমার হচ্ছে মূল পেজ, একটা ওয়েব ক্ষেত্রে কি ওয়েবসাইটের মূল পেজ, মূল পেজ যেটাকে আমরা হোম পেজ বলি, মূল পেজ বা হোম পেজ বলতেছি। এরপরে আছে তোমার এটা, আর একটা হচ্ছে তোমার ধরো যে মূল ধারার পেজ, মূল ধারার পেজ বা মেইন সেকশন। কি কি নিয়ে বা কোন কোন উপাদান নিয়ে, মানে কি কি তথ্য আছে, ধরো যে এই যে একটা ওয়েবসাইটের এটা হচ্ছে মূল পেজ, এটার আন্ডারে ধরো এরকম একটা তথ্য আছে, এটা আরেকটা তথ্য আছে। আবার ধরো যে আরেক এটা হচ্ছে তোমার হোম পেজ, এটা হচ্ছে হোম পেজ। আর যে এই যে ইনফরমেশন গুলো পেলাম ধরো যে এগুলো হচ্ছে মূল ধারার পেজ বা মেইন সেকশন। আর ৩ নাম্বার আরেকটা অপশন আছে তোমার, কি বললাম, এটা হচ্ছে উপধারা পেজ, উপধারা পেজ বা সাব সেকশন, সাব সেকশন। এই যে এখানে এটার আন্ডার ধরো এই পেজের আন্ডারে আরো কিছু আছে, এই পেজের আন্ডারে আরো কিছু আছে, এই পেজের আন্ডারে আছে, এই পেজের আন্ডারে আছে, এরকম ধরো যে আমরা পাবো। তো সেগুলো হচ্ছে উপধারা। অর্থাৎ একটা ওয়েবসাইটের, একটা ওয়েবসাইটের কাঠামোতে বা একটা ওয়েবসাইটের যে তথ্য উপস্থাপন করা হয়, ওয়েবসাইটের এই যে মানে যে কাঠামোতে একটা ওয়েবসাইটের সকল তথ্য আমরা প্রেজেন্ট করতে পারি তাকে ওয়েবসাইটের কাঠামো বলে। আর একটা ওয়েবসাইটের কাঠামো ৩টা অংশে বিভক্ত। এই যে যেমন মূলধারা পেজ, সরি মূল পেজ, তারপর মূলধারা পেজ, তারপর উপধারা পেজ। এটা হচ্ছে তোমার ওয়েবসাইটের কাঠামোর মূল অংশ। আচ্ছা, এখন হচ্ছে তোমার ওয়েবসাইটের কাঠামোর প্রকারভেদ। এখন এই যে বিভিন্ন কাঠামো অনুযায়ী ওয়েবসাইটের প্রকারভেদ কি, মানে ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী, আচ্ছা আমার কথা তো মনে হয় শোনা যাচ্ছে। আচ্ছা যাই হোক, বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটকে কয় ভাগে ভাগ করা যায়? ৪ ভাগে। একটা হচ্ছে তোমার হায়ারার্কিক্যাল, এই যে হায়ারার্কি, যখন হায়ারার্কিক্যাল, তারপরে তোমার হায়ারার্কিক্যাল বা ট্রি, এটা একটা। ২ নাম্বার হচ্ছে তোমার নেটওয়ার্ক বা হয়ে গেল নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, ওয়েব লিঙ্ক। ৩ নাম্বার হচ্ছে তোমার লিনিয়ার, লিনিয়ার বা সিকুয়েন্সিয়াল বা আচ্ছা অন্তস্থ সিকোয়েন্স, সিকোয়েন্সিয়াল বা ধারাবাহিক হয়ে গেল সিকোয়েন্সিয়াল। তারপর ৪ নাম্বার হচ্ছে তোমার হাইব্রিড, হাইব্রিড বা তোমার কম্বিনেশন বা কম্বিনেশন। তাহলে এখানে কি বললাম, ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী বা ওয়েবসাইটের কাঠামো অনুযায়ী তোমার ওয়েবসাইটকে ৪টা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি, তারপর হচ্ছে তোমার এগুলোর ইংলিশে বা ইংলিশ বানানগুলো আছে, ইংরেজি বানানগুলো সেগুলো একটু দেখে নিবা। নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক, তারপর হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স, এবং হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। এখন হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো যদি আমরা এই ধরনের ওয়েবসাইটের কথা বলি, তাহলে এটা কি? ধরো এটা হচ্ছে যে তোমার যে ওয়েবসাইটের কাঠামোতে ওয়েবসাইটের অন্তর্গত পেজ সমূহ
শাখা প্রশাখা আকারে বা বিভিন্ন স্তরে বিন্যস্ত থাকে তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলে। এই যে আমি কিছু আগে যে উদাহরণ দিলাম অনেকটা ওইরকমই। ধরো যে একটা ওয়েবসাইটের এটা এই যে ওই গেল, এটা ধরো যে হোম পেজ, হোম পেজ, তারপরে ধরো এখান থেকে এগুলো পেলাম, ধরো যে সাব পেজ, সাব পেজ, এটা একটা সাব পেজ ধরো। থাকে না এরকম, আমরা বিভিন্ন ওয়েবসাইট তো আমরা ঘাটাঘাটি করি বা বিভিন্ন ওয়েবসাইট আমরা সার্চ করি, এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমরা দেখতে পাই যে একটা হোম পেজের আন্ডারে ধরো যে এরকম পেজ আছে, সাব পেজ আছে, এরকম সাব পেজ আছে। তারপরে আবার ধরো যে এই পেজের থেকে আরো কিছু পেজ বের হইছে, ওয়েব পেজ আর কি, এটা ফেসবুক পেজের কথা বলছি না, ওয়েব পেজ, পেজ বা সাব পেজ, ওয়েব পেজ। তাহলে দেখো হোম পেজ, সাব পেজ, সাব পেজ, এরকম বিভিন্ন পেজ বের হয়েছে। অর্থাৎ যে কাঠামোতে বা যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েবসাইটের অন্তর্গত পেজ সমূহ শাখা প্রশাখা আকারে, এটা কি একটা ট্রির মতো বা একটা গাছের শাখা প্রশাখার মতো কি বের হয়েছে না, শাখা প্রশাখার মতো হচ্ছে বিন্যস্ত আছে, এই জন্য এটাকে আমরা হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো বলতেছি। আচ্ছা, দ্বিতীয় যেটা, দ্বিতীয় কি ছিল, নেট, নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক। মানে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্কটার বিষয়টা কি আমি একটু বলি। যে ওয়েবসাইটের কাঠামোতে ওয়েবসাইটের সবগুলো পেজ একটা অন্যটার সাথে সরাসরি লিংক করা থাকে। মানে ধরো যে আমার একটা ওয়েব পেজ আমি তৈরি করছি, একটা পেজের সাথে আরেকটা পেজ, সবগুলো পেজ একটা অন্যটার সাথে কানেক্টেড থাকবে। কি বললাম, ধরো যে এরকম আমি পেজ, একটা ওয়েবসাইট তৈরি করছি, তার এটা ধরো যে ওয়েবসাইটের একটা পেজ নাম্বার 1, তারপরে ধরো যে এটা পেজ নাম্বার 2, এটা ধরো যে পেজ নাম্বার 3, এটা ধরো যে পেজ নাম্বার 4, এটা ধরো পেজ নাম্বার 5। ধরো যে কি সবার সাথে সবার কানেক্টেড, ধরো যে এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, কানেক্টেড, তারপরে ধরো যে কানেক্টেড, 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 তো সবার সাথে সব কানেক্টেড আছে। তার মানে হোম পেজের সাথে অন্যান্য পেজের লিংক থাকে, নিজে তারপরে নিজেদের সাথেও নিজেদের আহ, প্রতিটা পেজে তাদের নিজেদের সাথে এবং হোম পেজের সাথে, মনে করো যে এটা একটা হোম পেজ, কথার কথা, হোম পেজ ধরে দিচ্ছি, হোম পেজ এটার সাথে এটার কানেক্টেড, এটার সাথে এটার কানেক্টেড, 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 কানেক্ট। আবার বলতেছি যে এটা ধরো একটা নিজেদের সাথে এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, আবার হোম পেজের সাথে কানেক্টেড, মানে সবগুলো সবগুলোর সাথে কানেক্টেড আছে একটা নেটওয়ার্কের মতো। সো এই কাঠামোকে আমরা বলতেছি নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিংক। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর যেটা বললাম, আমরা পরের পেজে যাই, সেটা হচ্ছে তোমার লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল। কি বললাম, লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল হয়ে গেল। আচ্ছা, তো পেজ আছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল, সেটা কি, ধরো যে যে ওয়েবসাইট কাঠামোতে কি হবে, মানে পেজগুলো ক্রমানুসারে স্ট্রাকচার থাকে, মানে ক্রমানুসারে গঠন থাকে। ধরো কোথায়, যে এটাকে আমরা আরেক ভাবে বলতে পারি, যে ওয়েবসাইট কাঠামোতে ওয়েবসাইটের পেজগুলো অন্তর্গত পেজগুলো ধারাবাহিক বা ক্রমানুসারে সাজানো থাকে, এবং যারা ভিজিট করে ওয়েবসাইটে ওয়েব পেজগুলো ভিজিট করতে তোমার ভিজিটরদের ধারাবাহিকভাবে ওয়েব পেজগুলো ভিজিট করতে হয়। ধরো একটা ওয়েবসাইট তৈরি করছি, তার প্রথম পেজ এইটা, দ্বিতীয় পেজ এইটা, তৃতীয় পেজ এটা ধরো দ্বিতীয় পেজ, এটা তৃতীয় পেজ, এটা ধরো চতুর্থ পেজ, এটা হচ্ছে 4 নম্বর পেজ। বিষয়টা হচ্ছে যে ওই কোনো ভিজিটর বা কেউ যদি ওয়েবসাইট সার্চ করে, প্রথমে তাকে কোন পেজটা করতে হবে, এই 1 নম্বর পেজটা, তারপরে সে 2 নম্বর পেজে যাবে, এরপরে 3 নম্বর পেজ, এরপরে 4 নম্বর পেজ। মানে সে আগে আছে কি করতে পারবে, 3 নম্বর পেজ আগে ভিজিট করতে পারবে না ধারাবাহিক ভাবে। মানে প্রথমে 1 নম্বর, 1 নম্বরের পরে কিন্তু সে 3 নম্বরে যেতে পারতেছে না, 1 নম্বরের পরে সে 2-এ যাবে, 2 থেকে 3-এ, 3 থেকে 4, আবার ব্যাক করার সময় 4 থেকে ব্যাক করলে 3-এ আসবে, আবার 3 থেকে 2-এ আসবে, 2 থেকে 1-এ আসবে। অর্থাৎ এই ধরনের ওয়েবসাইট গুলোতে এরকম ভাবে নেক্সট নেক্সট করে, নেক্সট বা প্রিভিয়াস অথবা ফার্স্ট বা লাস্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। মানে ধরো আমি হয়তো 4 নম্বর পেজে আসছি, আমি কিন্তু ব্যাক করলে
আমি যদি প্রিভিয়াসে যাই বা ব্যাক করি তাহলে আবার 4 এ যাবে। আমি যদি আবার এই 4 নাম্বার পেজের থেকে আমি যদি ব্যাক প্রেস করি, ব্যাক বা প্রিভিয়াস, তাহলে কি হবে, আমার 4 থেকে 3 এ চলে যাবে। কিন্তু আমি যদি এখানে কি করি, ফার্স্ট পেজ, মানে 4 নাম্বার পেজ থেকে যদি আমি ফার্স্টে ক্লিক করি, তাহলে কোথায় চলে যাবে? তোমার হচ্ছে প্রথম পেজে চলে যাবে। প্রথম পেজে। আবার যদি ধরো আমি প্রথম পেজে আছি, এখান থেকে যদি লাস্টে যাই, লাস্ট ক্লিক করি তাহলে লাস্টে চলে যাবে। কিন্তু এক থেকে আমি যদি নেক্সটে যাই তাহলে 2, নেক্সট করলে 3, এভাবে আসবে। তাহলে নেটওয়ার্ক কাঠামো বা, আচ্ছা এটা হচ্ছে লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্সিয়াল গেল। এখন সর্বশেষ যেটা সেটা হচ্ছে তোমার হাইব্রিড বা কম্বিনেশন। 4 নাম্বারটা হচ্ছে তোমার হাইব্রিড বা কম্বিনেশন। হাইব্রিড বা কম্বিনেশন জিনিসটা কি? এখন ধরো আমি একটা ওয়েবসাইট গঠন করছি যেখানে একাধিক কাঠামোর মিশ্রণ থাকে, তাকে হাইব্রিড কমিউনিকেশন বলে। ধরো একাধিক, এই যে আমি এতক্ষণ যে 3টা আলোচনা করলাম না, এগুলোর সবগুলোর সংমিশ্রণ থাকে। তো অধিকাংশ ক্ষেত্রে হাইব্রিড ওয়েবসাইটের মূল কাঠামো হিসেবে ট্রি কাঠামোটা ব্যবহার করা হয়। মানে হাইব্রিড হাইব্রিড বা কম্বিনেশন, এই যে ওয়েবসাইটের কাঠামো বললাম, এটার ক্ষেত্রে মেইনলি তোমার ট্রির কথা বলা হচ্ছে। ট্রি অর্থাৎ প্রথমে যেটা আলোচনা করছিলাম, তো ট্রি কাঠামোটা ব্যবহার করা হয় এবং এর সাথে ট্রি কাঠামো এবং এর সাথে অন্যান্য গুলো হয়তো সংযোগ থাকে। ধরো যে এরকম একটা পেজ দিয়ে করলাম, যে এরকম ট্রি কাঠামো, কি এটা হোম পেজ, এটা দুইটা সাব পেজ। আবার ধরো যে এখানে কি আছে, সাব পেজ আছে, এখানে ধরো যে সাব পেজ আছে। আবার ধরো এখানে সাব পেজ আছে, এখানে সাব পেজ আছে। আমি এই ক্ষেত্রে যদি আবার কি করি, ধরো যে এই সাব পেজ গুলোর সাথে আবার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, আবার এটার সাথে কানেক্টেড। ধরো যে প্রথমের এই অংশটুকু কি প্রথমে গেল, এটা হচ্ছে ট্রি, তোমার তোমার হায়ারার্কিক্যাল যেটা বললাম ট্রি কাঠামো। এটার সাথে আবার কি, ধরো যে এটা কম্বিনেশন আছে, যে একটার সাথে আরেকটা পেজ সিকোয়েন্সিয়াল এর কথা বললাম। তো এভাবে একটার সাথে আরেকটা কি করা যায়, কানেক্ট করা যায়। তো মোটামুটি এই যে 4 ধরনের ওয়েব পেজ বা ওয়েবসাইটের কাঠামো আছে, এই কাঠামোগুলো একটু আমরা যদি রিডিং করি, আসলে আমরা তখন বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এখন এই যে আমরা ওয়েবসাইট গুলো তো আসলে তৈরি করব, তাই না? ওয়েবসাইট তৈরি করতে কি লাগবে? অবশ্যই আমাকে কোন একটা মাধ্যম লাগবে, যেটা বা কোনো কিছু লাগবে যেটার মাধ্যমে আমরা ওয়েবসাইটটা তৈরি করব। এই যে আমরা HTML কথা বলছি, HTML আমরা একটু পরের ধাপে যাই। তো এই যে এত এত ওয়েবসাইটের কথা বললাম, তো ওয়েবসাইট তো তৈরি করব, তাই না? এই ওয়েবসাইট তৈরি করার জন্য কোনো একটা কিছু লাগবে, ল্যাঙ্গুয়েজ লাগবে। ধরুন যে আমি কোনো কিছু বলতে চাচ্ছি, আমি যদি ভাষাই না জানি তাহলে আমি কিছু বলতে পারবো না, তাই না? সো এইচটিএমএল, এইচটিএমএল দিয়ে আমরা কি করতে পারি, ওয়েবসাইট এর কাঠামো দাঁড় করাইতে পারি। ধরো যে এরকম একটা কাঠামো দাঁড় করাইতে পারি, হয়তো এই রংচং করা বা ধরো যে লাল নীল করা বা একটু রঙিন করা, ওইটা হয়তো এইচটিএমএল দিয়ে খুব বেশি হয়তো করা যাবে। কিন্তু আরো ডিজাইনফুল, আরো কালারফুল করতে চাইলে হয়তো সেক্ষেত্রে তোমার এইচটিএমএল এর জায়গায় তোমার সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এরকম বেশ কিছু অপশন আছে, সেগুলো পরে ইনশাআল্লাহ যারা হায়ার স্টাডি করবে বা পরবর্তীতে যারা শিখতে চায় তারা শিখবে ইনশাআল্লাহ। আমাদের বইয়ের যেহেতু মেইন টপিক হচ্ছে এইচটিএমএল, তো সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করতে হবে। তো এইচটিএমএল এর ফুল মিনিং কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা হচ্ছে তোমার 1990 সালে টিম টিম বার্নার্স লিকুইড করছে, এটাকে তৈরি করছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আজকে একটু এই পর্যন্ত রাখার চেষ্টা করি। তোমাদেরকে একটু করলাম, তোমরা একটু নিজেরা এই রিডিং গুলো পড়বা, পড়ার পরে এই যে এইচটিএমএল এর কিছু বিষয় তোমাদেরকে একটু বলি। মানে এইচটিএমএল যে আমরা লিখবো, আমরা যেমন বাংলাতে কোনো কিছু লিখতে চাই, ইংলিশে কোনো কিছু যদি লিখতে চাই, নিশ্চয়ই কি লাগে, আমাদের ব্যাকরণ লাগে, তাই না? সো যেমন আমি আমি যদি শুদ্ধ উচ্চারণ না করি, বাগধারা না জানি বা বিপরীত শব্দ, তারপরে ব্যাকরণের বা স্বরবর্ণ, ব্যঞ্জন, এরকম বেশ কিছু নিয়ম আছে, সন্ধি, সমাস, এরকম যদি নিয়ম না জানি, সেক্ষেত্রে যদি আমার আইটেম গুলো না জানি,
তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, আমরা কিন্তু লিখতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ল্যাঙ্গুয়েজের জন্য এইচটিএমএল এর ক্ষেত্রেও কি করতে হবে, আমাদের কিছু গ্রামারের মতো এই বিষয়গুলো জানতে হবে। গ্রামারের মতো বিষয়গুলো জানতে হবে। এখন কিভাবে আমরা লিখবো, আমরা যেমন আমাদের সন্ধি বা হাবিজাবি এগুলো কিছু লিখি বা এগুলো তোমার কিছু নিয়ম কানুন ফলো করেই লিখি, তাহলে এই এইচটিএমএল এর ক্ষেত্রে আমরা সবচাইতে বেশি যেটা ইউজ করি, ট্যাগ। কি করি? ট্যাগ। ট্যাগ বলতে কি, আমরা অনেক সময় দেখা যায় বোতলে বিভিন্ন রকমের আমরা ট্যাগ বলি, যে এটা ট্যাগ দেওয়া মানে এই বোতলে ধরো যে সরিষার তেল আছে, লেখা বোতলের উপর লেখা আছে সরিষার তেল, মানে এই বোতলের কাজ হচ্ছে সরিষার তেল থাকবে। ধরো যে আরেকটাতে লেখা আছে সয়াবিন তেল, তার মানে এই বোতলে সয়াবিন তেল, ভুলেও কেউ ওইটাতে সয়াবিন তেল রাখবে না। না, বা কেরোসিন তেল, এটাতে কেউ কি রাখবে না, সরিষার তেল বা অন্য কিছু রাখবে না। বিষয়টা হচ্ছে এই যে ট্যাগ বলতেছি, এইচটিএমএল এর ট্যাগ ওরকম যে কাজ করে, যে এটার কোনো কিছু কাজ আছে, কোনো কাজ আছে। সো ট্যাগ আছে আসলে আমরা কিভাবে দেখি এইচটিএমএল এ, যে এরকম দুইটা ব্র্যাকেট, যেটা হচ্ছে একটু অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি, এটা হচ্ছে স্টার্টিং এবং এটা হচ্ছে ক্লোজিং, এটা হচ্ছে তোমার ক্লোজিং। এরকম হচ্ছে ট্যাগের মাঝখানে আমরা কি করতে পারি, লিখতে পারি। তো এটাকে আমরা কি বলি, এটাকে ওপেনিং ট্যাগ বলি, যে এই অংশটুকুকে আমরা ওপেনিং ট্যাগ বলি আর এটাকে আমরা এন্ডিং ট্যাগ বলি। তো ধরো যে একটা ট্যাগ এরকম হতে পারে যে প্যারাগ্রাফ, যে ধরো পি, এই যে পি, এই পি ট্যাগটা কি করে, পি এটা একটা ট্যাগ। তারপরে ধরো যে এখানে কি করলাম, যে পি ট্যাগটা আমি লিখলাম, পি ট্যাগটা যে লিখলাম এই জায়গায় কন্টেন্ট থাকবে, মানে কি লিখবো, এই যে এটা হচ্ছে পুরোটা ট্যাগ। এই ধরো যে কি বলবো, এটাকে আমি কিভাবে বোঝাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগ, পুরোটা মিলে হচ্ছে আমার ট্যাগ। এই এইটা এবং এইটা, এটা পুরোটা মিলে কিন্তু ট্যাগ, পি ট্যাগ। তো পি ট্যাগ, পি ট্যাগের এইটাকে কি বলতেছে, এটা ওপেনিং ট্যাগ আর এটাকে বলতেছে তোমার এন্ডিং ট্যাগ। মাঝখানের এইটা কি আছে, কন্টেন্ট, এটাকে কি বলা আছে, কন্টেন্ট, এটাকে কি বলা হচ্ছে, কন্টেন্ট। কন্টেন্ট মানে আমি কি থাকবে এখানে, ধরো যে আমি একটা লিখলাম যে মাই ডিস্ট্রিক্ট ইজ নওগাঁ। তো এটা এরকম লিখতে পারি যে ধরো পি, তারপরে ধরো এখানে আমরা এই যে এখানে যে যা কিছু লিখলাম অর্থাৎ কন্টেন্ট, এই মাঝখানের এটাকে আমরা বলতেছি কন্টেন্ট, মানে যা কিছু লিখবো সেটাই স্টার্টিং এবং এন্ডিং ট্যাগের মাঝখানে লিখবো। তাহলে অ্যাঙ্গেল ব্র্যাকেট সহ এই যে, তার মানে ওপেনিং ট্যাগ এবং স্ল্যাশ সহ শেষ অ্যাঙ্গেল ব্র্যাকেটকে ক্লোজিং ট্যাগ বলে। মানে এই যে স্ল্যাশ, যে এখানে স্ল্যাশ আছে না, স্ল্যাশ সহ শেষ শেষ যে ব্র্যাকেটটা আছে সেটাকে ক্লোজিং ট্যাগ বলতেছে, আর পুরোটাকে বলতেছি আমরা কি, একটা ট্যাগ। তাহলে এই যে স্টার্টিং ট্যাগ, আচ্ছা, তাহলে মোটামুটি, হ্যাঁ, মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের একটু কাজ হলো এই অধ্যায়ের যেগুলো পড়াইলাম ওগুলো একটু রেডি করা, সাথে এইচটিএমএল এর ট্যাগের কথা বললাম, দেখবা প্রত্যেকটা ট্যাগ নিয়ে ছোট ছোট আলোচনা আছে, কিভাবে কাজ করে, কিভাবে লিখতে হয়, এগুলো একটু পড়তে হবে। তারপর এলিমেন্ট, এইচটিএমএল এলিমেন্ট কি কি আছে, অ্যাট্রিবিউট কি কি আছে, এগুলো একটু তোমরা একটু পড়ো। পড়ে আগামী দিন আমরা যখন ক্লাস করব, তো দেখি কখন করা যায় আগামী দিন, তো আমরা একটু বোঝানোর চেষ্টা করবো। সেক্ষেত্রে তোমরা যদি নিজেরা আগে থেকে একটু পড়ে থাকো, পড়ে রাখো, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তো আমরা আজকে এখানে ক্লাসটা শেষ করতেছি। আজকে যদি বুঝতে কোনো অসুবিধা হয় প্রশ্ন করতে পারো, অথবা গ্রুপেও প্রশ্ন লিখে দিতে পারো। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর না হলে আমি আজকে এখানে ক্লাসটা শেষ করার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।